একটুখানি গপ্প, অবকাশে গল্পের দেশে। অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি নতুন সামাজিক গল্প বিপদ। গল্পটি আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প থেকে বাছাই করে সংগ্রহ করেছি। গল্পে সূত্রধর দীপ ঘোষ। শুরু হচ্ছে আজকের গল্প বিপদ। বাড়িতে বসে লিখছিলাম, সকালবেলায় কি যেন এসে ডাকলো। জ্যাঠামশাই? এক মনে লিখছিলাম, একটু বিরক্ত হয়েই বললাম, কে? মেয়ের গলাতে কে যেন বলল। এই আমি, হাজু। হাজু? কে হাজু? বাইরে আসলাম, দেখলাম একটা 16-17 বছরের মেয়ে, পরনে মলিন বস্ত্র, একটি ছোট ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক চিনতে পারলাম না। গ্রামে অনেকদিন পর নতুন এসেছি, কত লোককে যে চিনি না। বললাম, কে তুমি? মেয়েটি লাজুক সুরে বলল, আমার বাবার নাম রামচরণ বোস্টম। এবার চিনতে পারলাম, রামচরণের সঙ্গে ছোটবেলায় কড়ি খেলতাম। সে আজ 5 বছর হলো ইহলোকের মায়া কাটিয়ে সাধনোচিত ধামে প্রস্থান করেছে। সে সংবাদও রাখি, কিন্তু তার সাংসারিক কোনো খবর রাখতাম না। তার যে এত বড় মেয়ে আছে তা এইমাত্র জানলাম। বললাম, ও, তুমি রামচরণের মেয়ে? বিয়ে হয়েছে দেখছি। তা শ্বশুর বাড়ি কোথায়? কালোপুর। বেশ বেশ। এটি খোকা বুঝি? বয়স কত হলো? এই 2 বছর। বেশ, বেঁচে থাক। যাও, বাড়ির মধ্যে যাও। আপনার কাছে এই জ্যাঠামশাই, আপনি লোক রাখবেন? লোক? না, লোক তো আছে গয়লা বউ, আর লোকের দরকার নেই তো। কেন, থাকবে কে? আমি থাকতাম, মাইনে লাগবে না, আমাদের দুটো খেতে দেবেন। কেন, তোমার শ্বশুর বাড়ি? মেয়েটি কোনো জবাব দিল না। যদিও অত শত হাঙ্গামাতে যাওয়ার আমার কোনো দরকার নেই। লেখার দেরি হয়ে যাচ্ছে, সোজাসুজি বললাম, না, লোকের এখন দরকার নেই আমার। তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকলো এবং পরে শুনলাম সে ভিক্ষা করতে এসেছিল, চাল নিয়ে চলে গেছে। মেয়েটির কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন দেখি রায়েদের বাইরের ঘরের পৈঠায় বসে সেই মেয়েটি হাউ হাউ করে এক টুকরো তরমুজ খাচ্ছে। যেভাবে সে তরমুজের টুকরোটি ধরে কামড় মারছে, হাউ হাউ কথাটা সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য। এবং ওই কথাটাই আমার মনে হলো। অতি মলিন বস্ত্র গায়ে, ছেলেটি ওর সঙ্গে নেই। পাশে ওইটার উপরে 2-1 টুকরো পেঁপে ও 1 খণ্ড তালের গুড়ের পাটালি। অনুমানে বুঝলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়িতে কলসি উৎসর্গ ছিল। এসব ফলমূল ভিক্ষা করতে গিয়ে পেয়েছে, কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোঁটলা এবং সম্ভবত তাতে ভিক্ষায় পাওয়া চাল। সেদিন আমি কাউকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। শুনলাম মেয়েটি শ্বশুর বাড়ি যায় না, কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ। দুবেলা ভাত জোটে না। চালাতে না পেরে মেয়েটির স্বামী তাকে বাপের বাড়ি ফেলে রেখেছে, নিয়ে যাওয়ার নামও করে না। এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ। রামচরণ বোস্টমের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝিবৃত্তি করে 2টি অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে। মেয়েটি মায়ের ঘাড়ে পড়ে আছে আজ 1 বছর। মা কোথা থেকে চালাবে? কাজে মেয়েটিকে নিজের পথ নিজেই দেখতে হয়। একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞেস করাতে সে বলল, হাজু নাকি আপনার বাড়ি থাকবে বলেছিল? হ্যাঁ, বলেছিল একদিন বটে। খবরদার খবরদার বাবু, ওকে বাড়িতে জায়গা দেবেন না। আরে ও তো চোর একটা। চোর?
কিরকম চোর? যা সামনে পাবে তাই চুরি করবে। আরে মুখুজ্জে বাড়ি রাখেনি ওকে, যা তা চুরি করে খায়, চাল চুরি করে নিয়ে বাড়ি যায়। আর বড্ড খাই, কেবল খাবো আর খাবো। ওর হাতির খোরাক জোগাতে না পেরে মুখুজ্জেরা ছাড়িয়ে দিয়েছে, এখন পথে পথে বেড়ায়। ওর মা ওকে দেখে না? সে নিজে পায় না পেট চালাতি, ওকে বলেছে আমি কোনে পাবো। তুই নিজেরটা নিজে করে খা, তাই তো দৌড়ে দৌড়ে ঘোরে। সেই থেকে মেয়েটির ওপর আমার দয়া হলো। যখনই বাড়ি আসতো, চাল বা ডাল, তার সাথে 2-4টে পয়সা দিতাম। বারদই দুপুরে ভাত খেয়ে গিয়েছে আমার বাড়িতে। মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউমাউ কান্না শুনে বাইরে গেলাম। দেখি হাজু কাঁদতে কাঁদতে আমাদের বাড়ির দিকে আসছে। ব্যাপার কি? শুনলাম মধু চক্রবর্তী নাকি তার আর কিছু রাখে নাই, তাহার হাতে একটা ঘটি ছিল, সেটিও কেড়ে রেখে দিয়েছে। তাদের বাড়ি নাকি ভিক্ষা করতে গিয়েছিল সেই অপরাধে। আমার খুব রাগ হলো। আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লী মঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধু চক্রবর্তীকে ডেকে পাঠালাম। মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হয়ে আমার বাড়ি হাজির হলো। জিজ্ঞাসা করলাম, মধু, তুমি একে মেরেছো? আগে হ্যাঁ কর্তা, একগা মেরেছি, রাগটা সামলাতে পারিনি। ও আসতো চোর একটা। শুনুন, আগে আমাদের বাড়ি ভিক্ষে করতে গিয়েছে, গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কচুর ভরে কাঁচা পাকা লঙ্কা চুরি করেছে, প্রায় পোয়াটা। আর একদিন অমনি ভিক্ষে করতে এসে দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে। সেদিন কিছু বলিনি, আজ আর রাগ সামলাতে পারিনি দাদাবাবু, মেরেছি এক চর। আপনার কাছে মিথ্যে বলবো না। না, খুবই অন্যায় করেছো। মেয়ে মানুষের গায়ে হাত তোলা ওসব কি ইতরের মতো কাণ্ড? ছি, যাও, ওর কি নিয়ে রেখেছো ফেরত দাও, কি যাও। হাজুকেও বলে দিলাম সে যেন আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করতে না যায়। এই সময় আকাল শুরু হয়ে গেল। ধান চাল বাজারে মেলে না, ভিখিরিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ। এই সময় একদিন হাজুকে দেখলাম ছেলে কোলে গোয়ালাপাড়ার রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে। আমাকে দেখে নির্বোধের মতো চেয়ে বলল, এই যে জ্যাঠামশাই, জানেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ থেকে আপনাকে খুঁজছি। আমি একটু বিরক্তি নিয়ে বললাম, এই আপনাদের বাড়িও যাবো। বেশ, আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ, বুঝলি? হাজু খুব খুশি। খেতে পেলে মেয়েটা খুব খুশি হয়। কাঁঠাল তলার ছায়ায় রোয়াকেশি যখন খেতে বসলো, তখন দুজনের ভাত তার একার পাতে। নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকতে পারে সেটা জানতে গেলে হাজুর সেদিনকার খাওয়া দেখতে হতো। স্ত্রীকে বলে দিলাম, একটু মাছটা আজ বেশি করে দিয়ে ওকে খাওয়াও। একদিন বোস্টমপাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করলাম, তোমাদের পাড়ার হাজুর শ্বশুর বাড়ি না? তা ও শ্বশুর বাড়ি যায় না কেন? ওর স্বামী ওকে নেয় না। কারণ? সে নানান কথা। ও নাকি মস্ত পেটুক, চুরি করে হাঁড়ি থেকে খায়, দুধে সর বসবার জন্যেই করায়, সব চুরি করে খাবে, তাই তাড়িয়ে দিয়েছে। এই শুধু দোষ, আর কিছু না? তাই তো শুনেছি, আর তো কিছু শুনিনি। তারাও ভালো গেরস্ত না, তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে? তারাও তেমনি। কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না। একদিন তাদের পাড়ার বোস্টম বউ বলল, শুনেছ কাণ্ড? কি? সেই হাজু আমাদের পাড়ার, সে যে বনগায় গিয়ে নাম লিখিয়েছে। আমি দুঃখ পেলাম। এদেশে নাম লেখানোকে বলে বেশ্যাবৃত্তি অবলম্বন করা। হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করল। খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু, তবু দুঃখ হল। গ্রামের মেয়ে বলে কথা, এখানেই এ ব্যাপারের শেষ হয়ে যেত হয়তো। কিন্তু গ্রামে সবসময় থাকিও না, থাকলেও খবর সবসময় কানেও আসে না। 50-এর মন্বন্তর চলে গেল। পথের পাশে এখানে ওখানে আজও 2-একটা কঙ্কাল দেখা যায়। ত্রিপুরা জেলা থেকে আগত বুভুক্ষ নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রেখে গেছে।
এ জেলায় মন্বন্তরের মূর্তি অত তীব্র ছিল না। যে দেশে ছিল সে দেশ থেকে নিঃস্ব নরনারী এখানে এসেছিল, আর ফিরে যায়নি। পৌষ মাসের দিন, খুব শীত পড়েছে। মহকুমা শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়েছি। ফেরবার পথে একটা গলির মধ্যে দিয়ে বাজারে এসে উঠব ভেবে গলির মধ্যে ঢুকে কয়েক পা মাত্র এগিয়েছি, এমন সময় কে যেন ডাকলো। ও জ্যাঠামশাই। বললাম, কে? এই যে আমি। আধো অন্ধকার গলিপথে ভালো করে চেয়ে দেখবার চেষ্টা করলাম। একটা চালা ঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরে দাঁড়িয়ে আছে। কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশে গেছে। আমি শুধু তার মুখের আবছায়া আদল ও হাত দুটি দেখতে পেলাম। কাছে গিয়ে বললাম, কে? বারে, চিনতে পারলেন না? আমি হাজু। হাজু বললেও আমার মনে পড়ল না কিছু। বললাম, হাজু? কে হাজু? সে হেসে বলল, আপনাদের গায়ে। বারে, ভুলে গেলেন? আমার বাবার নাম রামচরণ বৈরাগী। আমি যে এই শহরের নটি হয়ে আছি। এমন সুরে সে শেষের কথাটা বলল যেন জীবনের পরম সার্থকতা লাভ করেছে এবং সেজন্য সে গর্ব অনুভব করছে। অর্থাৎ এত বড় শহরে নটি হবার সৌভাগ্য কি কম কথা? না, যার তার ভাগ্যে তা ঘটে। গ্রামের লোক দেখে বুঝুক তার কৃতিত্বের বহরখানা। আমি কিছু বলবার আগেই সে বলল, আসুন না দয়া করে আমার ঘরে। না, এখন যেতে পারবো না, সময় নেই। কেন, কি করবেন? বাড়ি যাব। সে তারপর আবদারের সুরে বলল, না, আসতেই হবে, পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে। কি ভেবে তার সঙ্গে ঢুকে পড়লাম তার ঘরে। নিচু রোয়াকে খড় ছাওয়া। রোয়াক পার করে মাঝারি ধরনের একটি ঘর। ঘরে একখানা নিচু তক্তপোষের উপরে সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা। দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি 2-3খানা। মেম সাহেবরা সব অমুক সিগারেট টানছেন। একখানা ছোট জলচৌকির উপর খানকতক পিতল কাঁসার বাসন রেড়ির তেলের প্রদীপের অল্প আলোয় ঝকঝক করছে। মেঝেতে একটা পুরানো মাদুর পাতা। বোষ্টমের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও দেওয়ালে টাঙানো দেখলাম। ঘরের এক কোণে ডুগি তবলা একজোড়া, একটা হুঁকো, তামাকের মালসা, আরো কত কি। হাজু গর্বের স্বরে বলল, এই দেখুন আমার ঘর। বাহ, বেশ ঘর তো। কত ভাড়া দিতে হয়? 7.5 টাকা। বেশ। হাজু এক ঘটি জল নিয়ে এসে বলল, পা ধুয়ে নিন। কেন? পা ধোয়ার এখন কোনো দরকার দেখছি না, আমি এখনই চলে যাব। একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাঠামশাই। এখানে জলযোগ করার প্রবৃত্তি হয় কখনো? পতিতার ঘরদোর। গা ঘিন ঘিন করে উঠল। বললাম, না, এখন কিছু খাবো না, সময় নেই। হাজু সে কথা গায়ে মাখল না। বলল, তা হবে না, সে আমি শুনছি নে, কিছুতেই শুনবো না। বসুন। তারপর সে উঠে জল চৌকি থেকে পেয়ালা তুলে আনলো সযত্নে। সেটা আঁচল দিয়ে মুছে আমাকে দেখে বলল, দেখুন কিনেছি, আপনাকে চা করে খাওয়াবো। এতে চা করতে শিখেছি। অন্য কিছু নয়, সামান্য একটা পেয়ালা। হাজুর মনসন্তুষ্টির জন্য বললাম, বেশ জিনিস। বাহ। উৎসাহ পেয়ে আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাতে আরম্ভ করলো। একখানা আয়না, একখানা টুকনি ঘটি, একটা সুদৃশ্য কৌটা ইত্যাদি। এটা কেমন, ওটা কেমন, সে সব কিনেছে। তার খুশি ও আনন্দ দেখে অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করে পারলাম না। এতক্ষণ ভাবছিলাম একে এ পথে আসবার জন্য বকাবকি করি এবং কিছু সদুপদেশ দিয়ে জ্যাঠামশাইয়ের কর্তব্য শেষ করি। কিন্তু হাজুর খুশি দেখে ওসব মুখে আসলো না। যে কখনো ভোগ করেনি তাকে ত্যাগ করো যে বলে, সে পরম হিতৈষী সাধু হতে পারে, কিন্তু সে জ্ঞানী নয়। কাল ও ছিল ভিখারিনী, আজ এ পথে এসে ওর অন্ন বস্ত্রের সমস্যা ঘুচেছে। কাল যে পরের বাড়ি চাল চাইতে গিয়ে মার খেয়েছিল, আজ সে নিজের ঘরে বসে গ্রামের লোককে চা খাওয়াচ্ছে, নিজের পয়সায় কেনা পেয়ালা পিরিছে। যার বাবাও কোনোদিন শহরে বাস করেনি বা পেয়ালায় চা পান করেনি।
ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে। তাকে তুচ্ছ করে, ছোট করে নিন্দা করবার ভাষা আমার জোগাল না। সংকল্প ঠিক রাখা গেল না। হাজু চা করে আনলো, আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা দিল। কত আগ্রহের সাথে সে আমার সামনে জলখাবারের রেকাবি রাখল। সত্যি আমার গা ঘিন ঘিন করছিল। এমন জায়গায় বসে কখনো খাইনি, কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চেয়ে পাত্রে কিছু অবশিষ্ট রাখলাম না। হাজু খুব খুশি হয়েছে, তার মুখের ভাবে বুঝলাম। বলল, কেমন চা করেছি জ্যাঠামশাই? চা মোটেই ভালো হয়নি। পাড়া গিয়ে চা, না গন্ধ না আস্বাদ। বললাম, কোথাকার চা? এই বাজারের। তুই নিজে চা খাস? দুটি বেলা চা না খেলে সকালে কোনো কাজ করতে পারিনি জ্যাঠামশাই। আমার হাসি পেল। সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটে উঠল। রায়বাড়ির বাইরের ঘরের পৈঠার কাছে বসে খোলা শুদ্ধ তরমুজের টুকরো হাউ হাউ করে চিবোচ্ছে। সেই হাজু চা না খেলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না। বললাম, তাহলে এখন উঠি হাজু, সন্ধে উতরে গেল, আবার অনেকখানি রাস্তা যাব। হাজুর দেখলাম এত শীঘ্র আমাকে যেতে দিতে অনিচ্ছা। গ্রামের এ কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করল। তারপর হাজু বলল, একটা কথা জ্যাঠামশাই, মাকে 5টা টাকা দেব, আপনি নিয়ে যাবেন। লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা, পাড়ার লোকে জানতে না পারে। মার বড় কষ্ট, আমি মাসে মাসে যা পারি মাকে দিই। গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম। কার হাত দিয়ে দিলি? বিনোদ গোয়ালা এসেছিল, তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম। তোর ছেলেটা কোথায়? মার কাছেই আছে, ভাবছি এইখানে নিয়ে আসবো। সেখানে খেতে পড়তে পারছে না, এইখানে খাবার ভাবনা নেই জ্যাঠামশাই। দোকানের খাবার খেয়ে খেয়ে তো অচ্ছেদ্যা হলো। সিঙ্গারা বলুন, কচুরি বলুন, নিমকি বলুন, তা খুব। এমন আলুর দম করে ওই বটতলার খোট্টা দোকানদার, অমন আলুর দম কখনো খায়নি। এই এত বড় বড় এক একটা আলু আর কত রকমের মশলা। আপনি আর একটু বসবেন, আমি গিয়ে আলুর দম আনবো, কে দেখবেন। না। এর সরলতা দেখেও হাসি পায়, রাগ হয় না ওর উপর। বললাম, না, আমি এখন যাচ্ছি, আর ওই টাকাটা আমি নিয়ে যাব না। তুমি মানি অর্ডার করে পাঠালেও তো পারো। অন্য লোকে দেবে কি না দেবে, বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে তার কি ঠিক আছে? হাজুরের সন্দেহ মনে ওঠেনি এতদিন। বলল, যা বলিছেন জ্যাঠামশাই, টাকাটা জিনিসটা তো এর ওর হাত দিয়ে পাঠিয়ে দি। মা পায় কি না পায় তা কি জানি, তা 20-25 টাকার বেশি। আমি কি হিসেব জানি জ্যাঠামশাই? মা কষ্ট পায়, আমার তা কি ভালো লাগে? কার হাত দিয়ে পাঠিয়ে দিস? হাজু সলজ্জ মুখে চুপ করে রইল। বুঝলাম গ্রামের লোকজন এর কাছে যাতায়াত করে। বললাম, আচ্ছা দে সেই 5 টাকা, চলি। আবার আসবেন জ্যাঠামশাই, বিদেশে থাকি, মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে। গ্রামে ফিরে হাজুর মায়ের সঙ্গে দেখা করে 5টি টাকা তার হাতে দিলাম। জিজ্ঞাসা করলাম, আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল? হাজুর মা আশ্চর্য হয়ে বলল, কই না, কে দেবে এত টাকা? বিনোদ ঘোষের নাম করতে পারতাম, কিন্তু করলে কথাটা জানাজানি হয়ে যাবে। বিনোদ ভাববে আমারও ওখানে যাতায়াত আছে, এবং হাজুর প্রণয়ীদের দলে আমিও ফিরে গিয়েছি এই বয়সে। তাই সবকিছু জেনে শুনে নিজের আর বিপদ বাড়িয়ে লাভ নেই।